নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সোনার দাম কেন বাড়ছে এবং ভবিষ্যৎ কোন পথে যেতে চলেছে, এটার পিছনে আসল কোন কারণ লুকিয়ে রয়েছে, এই ইকোনমিক ব্যাপারগুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ এই ভিডিওটা আমার আপলোড করার কথা ছিল চ্যানেলে 13 তারিখ, বাট আজকে 15 তারিখ এই ভিডিওটা আপলোড হচ্ছে। তার কারণ ছাত্রছাত্রীরা জানে যে আমি আমাদের যে আড্ডা এডুকেশনের হেড অফিস গুরগাঁওতে, সেখানে ছিলাম 11 তারিখ থেকে 14 তারিখ অবধি। কারণ সারা ভারতবর্ষে আড্ডা এডুকেশনের সমস্ত টিচারদের বছরে একবার ওয়ার্কশপ এবং মিট আপ প্রোগ্রাম থাকে, যেখানে সমস্ত রাজ্যের টিচাররা তাদের যে চিন্তা ভাবনা, স্টুডেন্টদের আরও কীভাবে বেটারভাবে পড়ানো যায়, সেই সমস্ত কিছু কনফারেন্স হয়, আমাদের আলোচনা হয়, তাতে করে আমরা সকলে সমৃদ্ধ হই। তো সেই প্রোগ্রামে আমি ছিলাম। আমি জাস্ট গতকাল রাতে, প্রায় আজকে আর কি ভোর রাতে ল্যান্ড করেছি কলকাতায়, এবং তারপরেই যেহেতু আমার কমিটমেন্ট ছিল 13 তারিখ এটা দিতে হবে, আমি ভেবেছিলাম কনফারেন্সের মাঝেই টাইম বের করে আমি গুরগাঁও থেকেই ভিডিওটা রেকর্ড করতে পারবো, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো আমি কমিটমেন্ট রক্ষায় আজকেই এই ভিডিওটা আপলোড করছি। থ্যাংক ইউ। তো এবার আমরা টপিকে চলে আসি। দেখুন, কোনো জিনিসের সোনার দাম কেন বাড়ছে, এটা আমাদের প্রশ্ন। তাহলে আমাদের প্রথমেই ধীরে ধীরে বুঝতে হবে যে এর মধ্যে লুকিয়ে আছে ইকোনমির তত্ত্ব, ইকোনমির তত্ত্ব এবং ডলারের তত্ত্ব, ডলারাইজেশন এবং ডি ডলারাইজেশন। ডলারাইজেশন আর ডি ডলারাইজেশন এই দুটো কি করে বুঝবেন, আমাদের চ্যানেলে এই ভিডিওটার ঠিক আগে, মানে 11ই অক্টোবর এবং 12ই অক্টোবর ডলারাইজেশন এবং ডি ডলারাইজেশন নিয়ে আমি ভিডিও দিয়ে রেখেছি। এবার সেখান থেকে আপনার ইকোনমির বেসিক ধারণা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এবার আমি বলতেই পারি যে ইকোনমির নেক্সট ধারণা, প্রাইস, কোনো জিনিসের দাম, এটা কিসের ওপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে ডিম্যান্ড সাপ্লাই গেমের ওপর। ডিম্যান্ড সাপ্লাই গেম মানে কি? মানে ধরা যাক আপনার গ্রামে বা আপনার পাড়ায় আপনার বাড়িতে গরু আছে এবং আপনি দুধের ব্যবসা করেন, আপনি গোয়ালা, ওকে। আর আপনার পাড়ায় যারা লোকেরা আছে তারা আপনার কাছ থেকেই দুধ কিনে নিয়ে যাবে। তো আমরা আগেই বলে দিচ্ছি যে আপনার পাড়ার লোক অন্য কোনো জায়গা থেকে দুধ কিনতে পারে না, মানে সাপ্লাই নেই। সাপ্লাই কোথায়? সাপ্লাই কেবল আপনার বাড়ি। এবার আপনার কাছে ধরা যাক দুটি দুগ্ধবতী গাভী আছে, দুটো গরু মিলে 10 লিটার দুধ দেয় দিনে। এবার আপনি ধরা যাক ঠিক করেছেন যে 50 টাকা পার লিটার আপনি দুধ বিক্রি করবেন। 10 জন কাস্টমার আপনার বাড়িতে আসে, আপনি প্রত্যেককে 1 লিটার করে দুধ দেন। এবার দেখা যাচ্ছে গ্রামে আরো নতুন দুটো ফ্যামিলি তারাও দুধ কিনতে চায়। তারা এসে বলল যে আমরাও 1 লিটার করে দুধ দেব। দুধ তো লিমিটেড, 10 লিটার, 12 জন কাস্টমার। তখন জেনারেলি যেটা হয়ে থাকে মার্কেটে, যে 12 জনের মধ্যে কম্পিটিশন হচ্ছে কে কিনতে পারবে। ওর মধ্যে 2-3 জন এসে বলবে আমাকে দাও, আমাকে বাদ দিও না, 50 করে দিচ্ছ তো আমি 60 করে দিয়ে দেবো, যাও। এবার আপনি তখন বলে দেবেন যে এখন থেকে দুধের প্রাইস 60 টাকা। তার মানে এই 12 জনের মধ্যে যে 10 জনের 60 টাকা দেওয়ার ক্ষমতা আছে তারা এবার কিনতে পারবে, আর যে 2 জন 12 জনের মধ্যে তুলনায় গরিব তারা কিনতে পারবে না। মানে যেহেতু জিনিসটার সাপ্লাই নিয়ন্ত্রিত, কম, তাই ডিম্যান্ড যখন বাড়বে, চাহিদা বাড়বে, ওর দাম বেড়ে যাবে। আর যদি উল্টো দিকের কিছু হয়, যে আপনার গ্রামে এবার 12 জন তো টোটাল দুধ চাইছে, 10 জন কিনতে পারছে আর 2 জন কিনতে পারছে না, বা সবাই হয়তো কিনতে পারছে কিন্তু 60 টাকা কেজি যেহেতু বা 60 টাকা লিটার যেহেতু আপনি করে দিয়েছেন, সবাই এখন কি করছে, ওই 800 ml করে দুধ কিনছে। তো ওই 9 লিটার 600 ml হচ্ছে, 8-12-96, 12 জন 800 ml করে দুধ কিনছে। সবাই একটু দুধ খাওয়া কমিয়ে দিয়েছে, কারণ দাম বেড়ে গেছে, এত সাপ্লাইও নেই। এইবার মার্কেটে এই অবস্থা দেখে আপনার প্রতিবেশী বাড়ি তারাও দুটো গরু কিনে আনলো। এবার তাদের গরু দুটোও যখন দুগ্ধবতী হলো, তখন তারাও বলে দিল পাড়ায় যে আমরাও দুধ বিক্রি করছি।
তাদের গরু দুটো যদি 10 লিটার দুধ দেয়, তো এবার পাড়ায় দুধের সাপ্লাই আপনার বাড়ি থেকে 10 লিটার, তাদের বাড়ি থেকে 10 লিটার, 20 লিটার। বাট কেনার লোক কতজন? 12 জন। তারা এখন 800 গ্রাম করে কেনে, হায়েস্ট তারা 1 লিটার অবধিই কিনবে, এর বেশি কিনবেই না। এবার আপনার থেকেই তো কাস্টমাররা কিনছে, পাশের বাড়ি নতুন দুধের ব্যবসা শুরু করেছে, পাশের বাড়ি এসে বলবে যে 60 টাকা করে দিচ্ছে ওরা, আমরা সেম কোয়ালিটি দেব 50 টাকা পার লিটার দুধে, যাতে করে কাস্টমার তাদের দিকে যায়। মানে কি হয়েছে? সাপ্লাই বেশি হয়ে গেছে, অত দুধ লাগবেই না আপনার পাড়ায়, বেশি দুধ সাপ্লাই হচ্ছে, তার মানে এবার দাম কমতে বাধ্য, কারণ এবার সেলার বিপদে পড়ে গেছে যে বিক্রি হচ্ছে না এত। তো এইটাকে আমরা বলি ডিম্যান্ড সাপ্লাই গেম ইকোনমির ভাষায়। যে কোনো জিনিসের প্রাইস ডিপেন্ড করে এর ওপর। ওকে, এবার প্রথম পয়েন্ট ক্লিয়ার হলো। এবার আমাদের বুঝতে হবে যে তাহলে সোনার দাম সেটাও ডিম্যান্ড সাপ্লাই এর ওপর ডিপেন্ড করবে। ডিম্যান্ড আমরা একটু পরে বুঝবো, আগে আমরা বুঝে নিই সাপ্লাই। সোনা কত আছে সারা পৃথিবীতে? সারা পৃথিবীতে এত কম সোনা আছে যে বলা হয় জ্যামিতির ভাষায় 23 মিটার কিউব একটা ঘরে সারা পৃথিবীর সোনা ধরে যাবে। 23 মিটার মানে মোটামুটি ধরুন একটা রাফ আইডিয়া, 1 মিটার মানে 3 ফুট, ঠিক আছে? আপনার যে ঘর, আপনার ঘরের যে হাইট জেনারেলি 9-10 মিটার হয়, মানে 3 মিটার হচ্ছে আপনার ঘরের হাইট। তাহলে 23 মিটার হাইট মানে ওই 7 তলা 8 তলা বাড়ি, ঠিক? 23 মিটার সেটা চওড়া হবে ছাদটা, আর 23 মিটার ঘরটা লম্বা হবে। তাহলে 23 মিটার লম্বা ঘর, 7 তলা লম্বা, 7 তলা চওড়া আর 7 তলা হাইট, এইরকম যদি একটা ঘর বানানো যায়, সারা পৃথিবীর সব সোনা ওই ঘরে ধরে যাবে। তাহলে সোনা এতটাই কম আছে সারা পৃথিবীতে, সাপ্লাই বাড়ানো সম্ভব নয়। এ তো নতুন করে দুটো গরু পুষলে দুধ হবে এমন তো নয়। এবার পৃথিবীতে অনেক জায়গায় না সোনা আছে, কিন্তু সেই সোনা উত্তোলন করাও যায় না এবং উত্তোলন কোনোদিন হবেও না, হয়তো ভবিষ্যতে হবে, আপাতত তো হবে না। কিরকম? এরকম আফ্রিকায় প্রচুর নদী আছে, যেই নদীর যে বালি তার মধ্যে সোনা মিশে থাকে। আফ্রিকার লোকেরাও জানে, কিন্তু কেউ তোলে না। কেন তোলে না? কারণ দেখা যাচ্ছে যে ওখানে যদি 100 জন লোক লাগিয়ে, মেশিন লাগিয়ে সারাদিনে সোনা তোলা হয়, দেখা গেল সারাদিনে ওখান থেকে উঠলো 1/2 গ্রাম সোনা। 1/2 গ্রাম সোনার দাম কত? 6000 টাকা। কাজ করেছে কত লোক? 100 জন। তাহলে 6000 টাকা যদি 100 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়, প্রত্যেকে পাবে ক টাকা করে? 60 টাকা করে। সারাদিন কাজ করে 60 টাকা রোজ পাবে। আরে তারপরেও তো আবার লাভ রাখতে হবে, তা 60 টাকা করে এদের দিলে হবে না, 40 টাকা করে দিতে হবে, মেশিন পত্রের খরচ আছে। 40 টাকা করে কোনো লেবার পাওয়া যাবে না, কারণ লেবাররা দেখছে আমি অন্য কিছু কাজ করলে ভাই দিনে 300 টাকা এমনি কামিয়ে নেবো, এখানে কেন সারাদিন 40 টাকা কাজ করব? তো কমার্শিয়ালি ভায়াবেল নয়। এটা আমি তেলের ব্যাপারেও আপনাদেরকে বুঝিয়েছিলাম। তো যার ফলে সোনার যে সাপ্লাই সেটা আরো কম হয়ে যাচ্ছে। সাপ্লাই সোনার বোঝা গেল। এবার চলে আসুন আমরা ডিম্যান্ড বুঝবো। সোনার ডিম্যান্ড লাস্ট 5 বছরে হু হু করে বেড়েছে। কেন বেড়েছে এবার আমাদের এটা বুঝতে হবে। দেখুন, সারা পৃথিবীর আপনি কত সোনা কিনবেন একটা ফ্যামিলি বা একজন মানুষ? আসল গেম এখানে জিওপলিটিক্স। ওকে, সারা পৃথিবী একটা রিজার্ভ কারেন্সি নিজেদের দেশে, সেই রিজার্ভ কারেন্সি জমা করতে চায় বিপদ আপদের দিনের কথা ভেবে। সারা পৃথিবীর রিজার্ভ আর কারেন্সি কি? আগের দুটো ভিডিওয় বুঝিয়ে দিয়েছি, ডলার, আমেরিকার কারেন্সি। ভারতবর্ষের কাছেও প্রচুর বিলিয়ন ডলার জমানো আছে, যাতে করে ভারতবর্ষ দুঃসময় ওই ডলার দিয়ে কাজ চালিয়ে নিতে পারবে, বিদেশ থেকে যা কিছু কেনার দরকার। এইবার আস্তে আস্তে সারা পৃথিবীতে কি হচ্ছে? আস্তে আস্তে, রাতারাতি হচ্ছে না, কেউ আমেরিকার বিরুদ্ধে রাতারাতি যুদ্ধ ঘোষণা করছে না। আস্তে আস্তে ডলারের জায়গাটা গোল্ড নিয়ে নিচ্ছে। কেন গোল্ড নিচ্ছে? প্রথম দুটো ভিডিওয়ে বোঝানো আছে। কারণ ডলার নিজেই ছিল গোল্ড ব্যাকড। 1971 সালে আমেরিকা গাজোয়ারি করে গোল্ড ব্যাকিং কেটে দেয় ডলারের। তখন সেই মনে আছে আমি বলেছিলাম যে প্রত্যেকের হাতে চেক, কিন্তু অ্যাকাউন্টে টাকা নেই, টাকাটা হচ্ছে গোল্ড।
তো মানুষ বাধ্য হয়ে ওই চেকগুলোই নিজেদের মধ্যে আদান প্রদান করতে শুরু করলো, যে চেকটার নাম হচ্ছে ডলার। এইবার আস্তে আস্তে মানুষের মাথায় তো আছে যে ভাই ডলারাইজেশন করতে হবে, পৃথিবীর যে রিজার্ভ কারেন্সি এই চেকগুলো, যে চেকের অ্যাকাউন্টে জীবনে টাকাই নেই, সেগুলোকে পাল্টাতে হবে। তো আস্তে আস্তে গোল্ড আবার পৃথিবীর রিজার্ভ কারেন্সি হয়ে উঠছে। এখানে দুটো কথা, কেন গোল্ড রিজার্ভ কারেন্সি হয়ে উঠছে? প্রথম উত্তর দিয়ে নি সহজ করে, কারণ পৃথিবীতে এমন কোনো কারেন্সি দেখা যাচ্ছে না যে ডলারকে রিপ্লেস করতে পারে। আজ থেকে 15 বছর পর আমি ভবিষ্যৎবাণী করে রাখছি, জিওপলিটিক্স এবং ইকোনমি যেটুকু বুঝি সেটুকু নিয়ে, ইউয়ান হয়ে যাবে ডলারের রিপ্লেসমেন্ট, এবং তার 10-12 বছর পর রুপি সেই জায়গাটা নেওয়ার চেষ্টা করবে। হতে পারবে কিনা এখনো এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যাচ্ছে না। তো আপাতত তাহলে নেক্সট কিছু বছরের জন্য কোনো কিছু দেখা যাচ্ছে না যে কারা হবে পৃথিবীর রিজার্ভ কারেন্সি। তো মানুষ যখন কোনো ঠিক ডিসিশন নিতে পারছে না, তখন গোল্ডকেই করে দেবে রিজার্ভ কারেন্সি। ভাই 1971-এর আগে অবধি যা ছিল তাই হোক, গোল্ড সবার দেশে, গোল্ডটা গোল্ডই। রুপি আমার দেশে চলে, পাশের দেশে চলে না। ইউয়ান পাশের দেশে চলে, আমার দেশে চলে না। বাট গোল্ড তো গোল্ড, সোনা সব দেশে চলে। তো সারা পৃথিবী অন্য কোনো কারেন্সিকে মান্যতা দিচ্ছে না আপাতত ডলারের এগেনস্টে, সবাই ফিরছে গোল্ডে। এবার সবাই গোল্ডে ফিরছে, তো কেন ফিরছে? তার কারণ, অন্যতম প্রধান কারণ জিওপলিটিক্যাল কনফ্লিক্ট। জিওপলিটিক্যাল কনফ্লিক্ট হলে একে আমেরিকার ওপর মানুষের ভরসা উঠে যাচ্ছে। কেন? আমি যদি রিসেন্ট উদাহরণ আপনাকে দেখাই, ভারতবর্ষ যেরকম প্রচুর বিলিয়ন ডলার আমেরিকার কারেন্সি নিজেদের কাছে রেখে দিয়েছে, যে দরকার মতো এই কারেন্সিটা আমি বিভিন্ন দেশকে দিয়ে তাদের থেকে জিনিসপত্র কিনবো, তাই তো? আমেরিকা কি করলো? রাশিয়া ইউক্রেনের যখন যুদ্ধ চলছিল, রাশিয়ার প্রচুর বিলিয়ন ডলার সঞ্চয় করা ছিল, ওগুলোকে ফ্রিজ করে দিল। যে রাশিয়ার কাছে যে ডলার আছে এটা ইনভ্যালিড, যাদের কারেন্সি তারা ইনভ্যালিড বললে ইনভ্যালিডই হয়ে যাবে, তারা হচ্ছে ওনার ওই কারেন্সিটার। রাশিয়া এই কারেন্সিটা দিয়ে কোনো দেশের মুদ্রা পাবে না, কোনো দেশকে দিলে তারা অ্যাকসেপ্ট করতে পারবে না। এবার রাশিয়ার তিল তিল করে জমানো অত সম্পদ রাতারাতি জিরো হয়ে গেল। মানে ইন্ডিয়ার কাছেও বা পৃথিবীর সমস্ত দেশের কাছে যে ডলারটা আছে সেটা ততক্ষণ ভ্যালু আছে যতক্ষণ আমেরিকার মর্জি। আমেরিকার মর্জি হলে বলতেই পারে ওদের ডলার ইনভ্যালিড। ওদের ডলার দিলে আমেরিকার কাছে, আলটিমেটলি ডলার কার কাছে যাবে? আমেরিকার কাছে। আমরা এর বিনিময়ে কিচ্ছু দেব না, গোল্ড তো দেবই না, অন্য কোনো কারেন্সিও দেব না, এবং ইন্টারন্যাশনাল মার্কেটেও কিছু পাবে না। রাতারাতি আপনার সমস্ত সম্পদ জিরো হয়ে গেল। তো রাশিয়ার এই উদাহরণ দেখে সারা পৃথিবীর যারা জিওপলিটিক্যাল এক্সপার্ট, বিভিন্ন দেশের ফরেন মিনিস্টার, থিঙ্ক ট্যাঙ্ক, তারা ভয় পেয়ে গেল যে ভাই একদম আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে হবে না, কিন্তু আস্তে আস্তে ডলার ছাড়াও আরো অনেক কিছু আমাদের জমিয়ে রাখতে হবে। আমেরিকার কোন দিন কি মুড হবে বলবে ওই দেশের ডলার আমি হাফিজ করে দিলাম, তখন কি করব আমরা? তো সারা পৃথিবীর যে সেন্ট্রাল ব্যাংক, আমাদের সেন্ট্রাল ব্যাংককে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংকের কাছে প্রচুর সম্পদ জমানো থাকে তার দেশের জন্য। তারা এতদিন রাখতো ডলার, এবার তারা আস্তে আস্তে কি করছে? গোল্ড কিনতে শুরু করে দিচ্ছে যেখানে পাওয়া যায়। যে ভাই ডলারের ওপর আর ভরসা রেখে লাভ নেই, ডলারাইজেশন বিজনেসে তো আমরা এখনো করতে পারছি না, বাট সেভিংসের ক্ষেত্রে মানে আরবিআইতে বা বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকে যে গুচ্ছের সম্পদ জমা থাকে সেখানে গোল্ড বাড়াতে থাকো, ডলার বাড়িও না। ডলারাইজেশন সঞ্চয়ের ক্ষেত্রে করে দাও। গোল্ড থাকলে আপনার কাছে গোল্ড আছে, আপনি যেখানেই যাবেন তার ভ্যালু পাবেন। কেউ বলতে পারবে না গোল্ডের মালিক আমরা, ওই গোল্ড ভ্যালুলেস, কেউ বলতে পারবে না। প্রথম তো কি আগেই বুঝে গেছি আমরা, সাপ্লাই নির্দিষ্ট, লিমিটেড, আর ডিম্যান্ড সারা পৃথিবীর সেন্ট্রাল ব্যাংকগুলো বাড়াতে শুরু করে দিয়েছে। কেন দাম বাড়লো? প্রথম পয়েন্ট বুঝে গেলেন। তো সবকিছুর পিছনে না লুকিয়ে রয়েছে জিওপলিটিক্স অ্যান্ড ইকোনমি, সেটাকে আপনাকে বুঝতে হবে। সেকেন্ড পয়েন্টে চলে আসুন, সেটা হচ্ছে আমি আপনি ক টাকার গোল্ড কিনবো বা কিছু করব, আসল ডিম্যান্ড, সাপ্লাই এগুলো কন্ট্রোল করে, যেমন বললাম পৃথিবীর বড় বড় সেন্ট্রাল ব্যাংক, ওরা তো টন টন গোল্ড কিনবে, তাই না? 1 টন মানে 1000 কেজি,
তো প্রচুর ডিমান্ড বাড়াতে পারে ওরা। সেকেন্ড, পৃথিবীর বড় বড় দেশের সেন্ট্রাল ব্যাংকগুলোর পরেই যাদের কাছে ইকোনমির ক্ষমতা থাকে তারা হচ্ছে বড় বড় ইনভেস্টর, মুকেশ আম্বানি, গৌতম আদানি, এদের মতো লোকরা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইনভেস্টর, যাদের হাতে ইকোনমি রয়েছে। ইনভেস্টররা কি করে? নিজেরা বিজনেস করে আর বিভিন্ন বিজনেসে ইনভেস্ট করে, শেয়ার মার্কেটে মূলত, তাই তো? শেয়ার মার্কেটে কখন লোকে ইনভেস্ট করবে? যে কোনো লোক কি চায়? আপনি কি চান? যে আমি টাকাটা এমন জায়গায় রাখবো যেখানে আমার টাকাটা বাড়বে, তাই তো? এবার শেয়ার মার্কেট কখন বাড়বে? যখন ব্যবসা ভালো হবে, যে কোনো কোম্পানির গ্রোথ হবে। কোম্পানি যখন গ্রো করবে তখনই না ওই কোম্পানির শেয়ারটা বাড়বে, তার ভ্যালুটা। কোম্পানি কখন গ্রো করবে, কখন বিজনেস ভালো হবে? যখন সারা পৃথিবীতে বিজনেসের উপযোগী অবস্থা থাকবে, তাই তো? কিন্তু লাস্ট ক বছর ধরে গ্লোবাল ইকোনমিতে, গ্লোবাল বিজনেসে কি চলছে? আনসার্টেনটি চলছে, অনিশ্চয়তা। হঠাৎ করে আপনি একটা ইন্ডিয়ার বড় মেডিসিন কোম্পানির শেয়ার কিনলেন, আপনি বিশাল বড় ইনভেস্টর। এবার আমেরিকা হঠাৎ করে ট্যারিফ লাগিয়ে দিল ইন্ডিয়ার মেডিসিনের ওপর, নাও স্যাট করে কোম্পানিটা ডুবে যাবে, আপনার শেয়ার ডুবে যাবে। আপনি চাইবেন যে যখন সারা পৃথিবীতে জিওপলিটিক্যালি এই ধরনের ঘটনা ঘটছে, বিজনেস ডুবে যাচ্ছে, যুদ্ধ হচ্ছে, মরে যাচ্ছে লোক, স্যাংশন লাগছে, ট্যারিফ লাগছে, সেই সময় আপনি কোম্পানিগুলোর মধ্যে ইনভেস্ট করতে চাইবেন যে আপনার টাকাটা ডুবুক? চাইবেন না। আপনি কি চাইবেন? ভাই সেফ ইনভেস্টমেন্ট কোনটা? সেফ কোনটা? গোল্ড। গোল্ড হচ্ছে সেফ জিনিস। গোল্ডের ওপর ট্যারিফ লাগিয়ে দিতে পারবে না আমেরিকা, স্যাংশন লাগিয়ে দিতে পারবে না। বাট তো এই জন্য না একটা জেনারেল মানে ট্রেন্ড আছে, লোকে যেটা জেনারেল এক্সপার্টরা বলে, যখন গোল্ডের দাম বাড়ে তখন শেয়ার মার্কেট পড়ে। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, শেয়ার মার্কেট পড়ছে বলেই মানুষ গোল্ডে ইনভেস্ট করছে, মানুষ মানে বড় বড় ইনভেস্টাররা। তাই ডিমান্ড বাড়ছে গোল্ডের, গোল্ডের দাম বাড়ছে। আর যখন যুদ্ধ টুদ্ধ ইত্যাদি থেমে যায়, পৃথিবীতে খুব সুন্দর বিজনেস হয়, তখন লোকে দেখে কোম্পানিগুলো গ্রো করবে, লোকে মানে বড় বড় ইনভেস্টাররা, তখন তারা গোল্ড বিক্রি করে দিয়ে ওই টাকাটা নিয়ে বিভিন্ন শেয়ার মার্কেটে কোম্পানিতে লাগিয়ে দেয়, তখন শেয়ার মার্কেট ওঠে। আর যেহেতু গোল্ড বিক্রি করে দিচ্ছে মানে বাজারে গোল্ডটা চলে যাচ্ছে, বাজারে সাপ্লাই বাড়ছে, তো গোল্ডের দাম কমে যায়। ক্লিয়ার? সেকেন্ড পয়েন্ট হয়ে গেল। আচ্ছা, থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্টটা খুব ভালো করে বুঝবেন, একটু ঘোরেল। ইউএস ডলার প্রিন্টিং। কি বলেছিলাম 1971-এর আগে কি হয়েছিল? আগের দুটো ভিডিওয়ে বলেছিলাম ইউএস নিজেদের কাছে যা গোল্ড আছে তার থেকে বেশি ডলার প্রিন্ট করতে শুরু করে নিজেদের মর্জি অনুযায়ী, তাই তো? স্যার করতেই পারে, এতে কি ক্ষতি? ইউএস এটা এখনো করছে, 2008-এ করেছে, 2020-তে করেছে, 2016-এ করেছে, 2021-এ করেছে, প্রচুর ডলার প্রিন্ট করেছে। আপনি বলবেন স্যার কি ক্ষতি? ভারতও করুক। না, ক্ষতি আছে। কি করে বোঝাই, কি করে বোঝাই? আবার চলুন দুধের ব্যবসায় চলে যাই। ধরা যাক আপনার পাড়ায় তাহলে এখন কত লিটার দুধ উৎপন্ন হয়? দুটো বাড়ি আছেন আপনারা, গোয়ালা 20 লিটার, তাই তো? 20 লিটার দুধ আপনার পাড়ায় মোট সাপ্লাই, এর বেশি কখনোই আসবে না। এবার আপনার পাড়ায় সবার যা মাইনে, সবার দেখা যাচ্ছে মাসিক ইনকাম 10,000 টাকা। ভারত সরকার ভারতবর্ষে যত টাকা আছে তার ডবল টাকা প্রিন্ট করে দিয়েছে মোদিজি, এবং সমস্ত মানুষের মাইনে ডবল হয়ে গেছে। টাকা মোদিজি ছড়িয়ে দিয়েছে, নাও সবাইকে টাকা দিয়ে দিলাম, ইকুয়াল ডিস্ট্রিবিউট করে, তাহলে সবার ইনকাম ডবল হয়ে গেল। এবার আপনার পাড়ার প্রত্যেকের মাইনে কত হয়ে গেল? 20,000 টাকা। আগে কত ছিল? 10,000। তাতে করে কি আপনার পাড়ায় যে মোট যত দুধ উৎপাদন হয় সেটা বেড়ে গেল? বাড়লো না তো। তাহলে যে কোনো সম্পদ সেটা তো সেম, সেটা তো প্রিন্ট করে বাড়িয়ে দেওয়া যায় না। প্রিন্ট করে দিলাম সোনা, প্রিন্ট করে দিলাম এত কেজি আলু, ওরম তো হয় না। তো জিনিসগুলো তো সেম, আগেও যা ছিল এখনো তাই আছে। আপনি কিছু কাগজ বেশি প্রিন্ট করলেন, তো সবার কাছে ডবল টাকা চলে এসছে। এবার লোকে কি করবে? এবার লোকে বলবে এই আমাকে দুধ দাও,
50 টাকা লিটার ছিল, ও 60 টাকা ছিল ফাইনালি, তাই তো? 60 টাকা ছিল, আমি 120 টাকা দিচ্ছি। ওর কাছে ডবল টাকা এসে গেছে, ও ডবল টাকা ছড়াবে। বা আপনিও বুঝে গেছেন এই লোকের কাছে ডবল টাকা এসে গেছে, আমিও ডবল রেট চার্জ করব। তার মানে কিছুই হলো না, সব সেমই থাকলো, জাস্ট সংখ্যাগুলো ডবল হয়ে গেল। আপনি 1 লিটার দুধ দিয়ে আগে 60 টাকা পেতেন, এখন 120 টাকা পান। লোকেরও অসুবিধা হয় না, লোকের আগে 10,000 ইনকাম ছিল, এখন 20,000 ইনকাম। আপনিও বড় লোক হলেন না। আগে আপনি দুধ বিক্রি করে আলু কিনতে যেতেন 25 টাকা কেজি, এখন আলুওয়ালা 50 টাকা কেজি নেবে। সব সমান রইল। অসুবিধা হবে অন্য পাড়ার লোকের। কিরকম? ধরা যাক ও মোদিজি খালি আপনার পাড়ায় দিয়েছে, ঠিক আছে, এইভাবে বুঝুন। তাহলে পাশের পাড়ার লোকেরা তো পায়নি, মোদিজি যে ডবল টাকা দিয়ে দিল। পাশের পাড়া থেকে দুটো ফ্যামিলি আপনাদের পাড়ায় দুধ কিনতে আসতো, ধরা যাক নতুন শর্ত অনুযায়ী। তারা 60 টাকা লিটারই দুধ নিত। তারা এসে দেখছে ভাই 120 টাকা লিটার হয়ে গেছে। এবার তারা একই ইনকাম করছে, তাদের 10,000 টাকাই মান্থলি ইনকাম। তারা তো দেখছে আমার দুধের জন্য যে খরচটা হয় সেটা ফিক্স, আমি ডবল টাকা কোত্থেকে দেবো? তার মানে ও এখন আর 1 লিটার দুধ কিনতে পারবে না, ও তো 60 টাকাই নিয়ে এসছে। ও এখন 500 মিলিলিটার দুধ কিনে বাড়ি যাবে। পাশের পাড়ার লোকে কোনো দোষ করেনি। আপনারা মোদিজির সঙ্গে 60 করে যে এক্সট্রা টাকা নিয়ে নিয়েছেন ডবল, এবং আপনাদের পাড়ায় ইনফ্লেশন বাড়িয়ে দিয়েছেন, তার ফলে পাশের পাড়ার লোকেদের কাছে যে টাকা ছিল তার ভ্যালু হাফ হয়ে গেছে। ওরা ওই টাকা দিয়ে আর বাজারে গিয়ে সেম জিনিস পাচ্ছে না, হাফ জিনিস পাচ্ছে। এবার আমি আপনাদেরকে ইকোনমিতে নিয়ে যাচ্ছি, গল্পটা বুঝলেন? ভারতবর্ষের কাছে ধরুন 600 বিলিয়ন ইউএস ডলার আছে। তাহলে ভারতবর্ষ কি জানে? ভারতবর্ষ জানে যে আমি 600 বিলিয়ন ইউএস ডলারে আমেরিকায় গিয়ে এই ডলারটা দিয়ে, ধরা যাক কথার কথা, ঠিক আছে, একদম কথার কথা বলছি, 20 কেজি আলু কিনে আনতে পারবো। এবার আমেরিকানরা ডবল টাকা ছাপিয়ে নিয়েছে, আমেরিকাতে ডলার ডবল হয়ে গেছে। তাহলে আমেরিকাতে 20 কেজি আলুর যা দাম ছিল, এখন ওই টাকায় 10 কেজি আলু পাওয়া যায়, কারণ দাম ডবল হয়ে গেছে। ইন্ডিয়া 600 বিলিয়ন ডলার নিয়ে গেছে, ইন্ডিয়াকে তো আর টাকাগুলো দেয়নি, ওরা নিজেরাই ছাপিয়ে নিজেরা নিয়েছে। এবার ইন্ডিয়া যে ওদের কারেন্সিটা নিয়ে রেখে দিয়েছিল, ইন্ডিয়া যখন গেছে ওদের কারেন্সি দিতে, স্যার 20 কেজি আলু দিন, না না 20 কেজি এখন আর হয় না, এখন 10 কেজি নাও। তার মানে ইন্ডিয়া যে আমেরিকার ডলারটাকে সেভ করে রেখে দিয়েছিল, তার ভ্যালু রাতারাতি কমে গেল আমেরিকার স্বেচ্ছাচারিতায়। আমেরিকা কাউকে কিছু জিজ্ঞাসাও করলো না, আমাদের কারেন্সি আমরা যা ইচ্ছা করবো, তুমি রেখেছো কেন জমিয়ে? তার মানে পৃথিবীর প্রত্যেকটা দেশ অল টাইম একটা রিস্কে আছে। আমেরিকা যখন ইচ্ছা বেশি ডলার ছাপিয়ে নেবে, ওদের দেশে ওরা ভাগ বাটোয়ারা করেও দেবে, ইনফ্লেশন এনে দেবে। বাকি পৃথিবী যে ডলার সঞ্চয় করে রেখে দিয়েছিল আশা করে যে এই ডলারের বিনিময়ে আমি এই জিনিস পাবো, গিয়ে দেখছে যা ওই জিনিস আর পাওয়া যাচ্ছে না, হাফ জিনিস পাওয়া যাচ্ছে। বোঝা যাচ্ছে? কিন্তু গোল্ডে তো এটা হবে না। গোল্ড আমার কাছে যেটা আছে, আমেরিকার খবরদারি নেই এখানে যে আমেরিকা গোল্ড ছাপিয়ে নিল বেশি, না, পারবে না। গোল্ড সারা পৃথিবীতে সমান, ডলার সারা পৃথিবীতে সমান নয়। আমেরিকা যখন ইচ্ছা নিজেদের কারেন্সি নিজেরা ছাপিয়ে নিজেরা বেশি নিয়ে নিল। যেই নিজেরা বেশি নিয়ে নিল, আপনার কাছে যেটা আছে সেটার ভ্যালু কমে যাবে। গোল্ডে তো এটা হবে না, সারা পৃথিবীতে গোল্ড লিমিটেড, নিজেরা বেশি নেবে কোত্থেকে? তো এই 3টে জিনিসের ওপর ডিপেন্ড করে সারা পৃথিবীতে গোল্ডের দাম বাড়তে থাকছে। কারণ সারা পৃথিবীর সেন্ট্রাল ব্যাংকগুলো গোল্ড কিনছে, আমেরিকার ডলারের ওপর ভরসা করা যাবে না। সেভিংসের ক্ষেত্রে ডি ডলারাইজেশন হচ্ছে, বিজনেসের ক্ষেত্রে হচ্ছে না এখনো, টাইম লাগবে আরো। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই না, সংখ্যা চমকে যাবেন। ভারতবর্ষের আরবিআই এর কাছে কত গোল্ড আছে জানেন? 880 টন। 1 টন মানে 1000 কেজি। দাম কত জানেন? 880 টন মানে এত কেজি, 1000 দিয়ে গুণ করলাম, এবার ইন্টু আবার 1000, কারণ 1 কেজি মানে 1000 গ্রাম। পার গ্রামের দাম কত? 12,500 আজকের ডেটে। আরবিআই এর কাছে এটা খালি গোল্ড আছে, মানে আরবিআই এর কাছে যত ডলার আছে, আরবিআই তার থেকে বেশি গোল্ডের ভ্যালু করে নিয়েছে। কারণ ডলারের তো কোনো ভরসা নেই, আমেরিকার খেয়াল খুশি মতো চলবে। ইউএসএ, আমেরিকার কাছে কত গোল্ড আছে জানেন?
বলেছিলাম মনে আছে, পৃথিবীর 73% গোল্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওদের কাছে হয়ে গেছিল। 8,100 টন, প্রায় ভারতবর্ষের 9 গুণ বেশি গোল্ড এখন ওদের কাছে আছে। এই জন্য ওরা এখনো দাদা। ইন্ডিয়াকে টক্কর দিতে গেলে কি করতে হবে? প্রচুর 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 গোল্ড কিনে জমাতে হবে আগে নিজেদের আরবিআই এর কাছে। বাট থ্যাঙ্কস টু ভারতবর্ষের নারী শক্তি এবং মাতৃশক্তি, গোল্ড ছেলে মেয়ে সবার কাছেই থাকতে পারে, কিন্তু ভারতীয় সমাজ বলে জেনারেলি গোল্ড মেয়েদের কাছেই থাকে। আমেরিকার সেন্ট্রাল ব্যাংকে গোল্ড আছে 8,100 টন, আর ভারতবর্ষের মেয়েদের কাছে গোল্ড আছে সারা দেশ মিলিয়ে 21,000 টন, তার 3 গুণ বেশি। দিস ইজ দ্য পাওয়ার অফ ইন্ডিয়া। ভারতবর্ষের কাছে অফিসিয়ালি ব্যাংকে নেই, বাট ভারতবর্ষের বাড়িতে বাড়িতে আছে, ভারতীয় সমাজে আছে, দেশে রয়েছে। 21,000 টন, তার বেশি। 21,000 টন তো কনফার্ম, তার বেশি আছে। তো এই হচ্ছে ইন্ডিয়া। এইবার ব্যাপার হচ্ছে, এই যে গোল্ডের দাম বাড়ছে, এটা ভালো না খারাপ, এবং তাহলে ফিউচার কোন দিকে যাবে, কেন বাড়ছে টোটাল ক্লিয়ার আশা করি। যে কোনো পরীক্ষায় ডেসক্রিপটিভে কোশ্চেন এলে ডাব্লিউবিসিএস বা মিসলেনিয়াস বা ইউপিএসসি স্টুডেন্টদের বলছি লিখতে পারবে আশা করি পুরোটা, কারণ সহ বুঝিয়ে। এইবার চলে আসি আমরা যেটা ভালো না খারাপ। দেখুন, আমি যদি লাস্ট 3 বছর দেখি, 2022-এর এই সময় থেকে 2025-এর এই সময়, গোল্ডের দাম 22-এর সময় ছিল 56,000, আর এখন 1,12,000 বা আরো বেশি, মানে প্রায় ডবল হয়ে গেছে। ধরা যাক কোনো ফ্যামিলিতে 200 গ্রাম গোল্ড আছে, অনেক ফ্যামিলিতেই আছে 200 গ্রাম গোল্ড, প্রচুর নয়, একটা ওই কি বলে মেয়েদের নেকলেস ইত্যাদি 10 গ্রাম 8 গ্রামের হয়ে যায়, তো 200 গ্রাম মানে ওরকম 20টা নেকলেস। হয়তো মায়ের কাছে 5টা আছে, বাড়িতে হয়তো 2 বৌমা, দুজনের কাছে হয়তো 5টা 5টা করে নেকলেস আছে, 15টা, আর বাড়িতে হয়তো একটি মেয়ে আছে অবিবাহিত, তার বিয়ের জন্য 5টা নেকলেস আছে। 5টা নেকলেসই সবার থাকবে তা না, হাতে পরার কিছু, কানের দুল, নেকলেস সব মিলিয়ে ধরো বাড়িতে 4 জন মহিলা, 50 গ্রাম করে 200 গ্রাম গোল্ড আছে। ভারতবর্ষের অনেক ফ্যামিলিতে এটা সত্য যে খুব গরিব, তাদের কাছে হয়তো টাকা পয়সা নেই, প্রচুর কিছু নেই, বাট অনেকটা গোল্ড আছে। গোল্ডের ভ্যালুটা আমরা আমাদের সম্পদে জেনারেলি কাউন্ট করি না আমাদের সমাজের সাইকোলজি অনুযায়ী। এবার দেখুন মজাটা, 2022 সালে এই গোল্ডটার দাম ছিল 10 লাখ টাকা, আজকের ডেটে এই গোল্ডটার দাম 24 লাখ টাকা। তার মানে ভারতীয় পরিবারগুলোর সম্পদের ভ্যালু কতটা বেড়ে গেছে বুঝুন, ইকোনমির দিক থেকে বুঝবেন, ঠিক আছে? সম্পদের ভ্যালু। ধরুন কোনো একটা ভারতীয় পরিবার, সে কলকাতায় একটা ফ্ল্যাট কিনতে চায়, 10 লাখ টাকায় তো ফ্ল্যাট হতো না 3 বছর আগে, কিন্তু আজকের ডেটে 24 লাখ টাকায় তার একটা 600 স্কোয়ার ফিট ফ্ল্যাট হয়েই যাবে কলকাতায়। পার্ক স্ট্রিটে হবে না, নিউ ব্যারাকপুর সাইডে বা সাউথে গড়িয়ার সাইডে আরামসে হয়ে যাবে 4,000 টাকা স্কোয়ার ফিটে। বাট 3 বছর আগে কি 10 লাখ টাকায় ফ্ল্যাট পাওয়া যেত? 3 বছর আগে হয়তো ফ্ল্যাটের দাম ছিল 22 লাখ টাকা, ফ্ল্যাটের দাম 2 লাখই বেড়েছে, গোল্ডের দাম এতটা বেড়ে গেছে, মানে আপনার বাড়িতে যে সম্পদ আছে তার দাম বেড়ে গেছে। ধরুন, বাদ দিন, আপনি ধরুন ফ্ল্যাট কিনবেন না, জমি কিনবেন, 5 লাখ টাকা করে কাঠা, আপনি আপনার সন্তানের জন্য এখন আপনার বাড়ির পাশে 5 কাঠা জায়গা কিনে রেখে দিতে পারবেন ওই গোল্ডটা দিয়ে। 2022-এ পারতেন না 5 কাঠা জায়গা কিনতে? ধরুন কোনো বিজনেস স্টার্ট করার আছে আপনার, একটা রেস্টুরেন্ট করবেন, খরচ হচ্ছে 15 লাখ টাকা, আপনার কাছে 2022-এ হয়তো তার খরচ ছিল 12 লাখ টাকা, 3 বছরে 3 লাখ টাকা ইনফ্লেশনে খরচ বেড়েছে ধরলাম। 2022-এ আপনার পুরো রেস্টুরেন্ট হতো না, হয়ে তারপর চালানোর টাকা থাকতো না। আজকে আপনি যদি গোল্ডটাকে এনক্যাশ করেন, তাহলে আপনি একটা রেস্টুরেন্ট বানিয়ে তারপরও 10 লাখ টাকা আপনার কাছে 14 লাখ টাকা থাকবে। ও খরচ কত বললাম? রেস্টুরেন্ট বানানোর 15 লাখ টাকা, তারপরও 9 লাখ টাকা থাকবে নেক্সট 6-8 মাস চালানোর জন্য। আপনি একটা গাড়ি কিনবেন, 2022-এ 10 লাখ টাকা ছিল আপনার কাছে, গাড়ি হয়েই যেত 4 চাকা, বাট আজকের ডেটে 24 লাখ টাকা আছে, মানে আপনি একদম সেরা ক্রেটা ফ্রেটা নেক্সন একদম টপ মডেল ইভি
কিনে ইন্স্যুরেন্স করে ওগুলোকে ভেতরে ইন্টেরিয়ার করে গাড়িতে যা যা করার করেও 1-1.5 লাখ টাকা আপনার হাতে থাকবে, নেক্সনে ক্রেটায় হয়তো পড়ে যাবে টোটালটা। তার মানে আপনার গোল্ডের ভ্যালু এতটা বেড়ে গেছে। এবার কথা হচ্ছে যে আমাদের সমাজে গোল্ডকে কিন্তু আমরা এনক্যাশমেন্ট অ্যাসেট হিসেবে সাইকোলজিক্যালি ভাবি না। তাহলে আপনার বসে বসে 3 বছরে এতটা সম্পদ বেড়ে গেছে, আপনি কি খুশি? বেশিরভাগ মানুষই কিন্তু অখুশি। তার কারণ আছে। কারণ হচ্ছে আমাদের সমাজে একটা প্রচলিত রীতি যে বিয়েতে সোনা দিতে হয়। এবার যারই বাড়িতে সন্তানের বা ভাই বোন, বিশেষ করে মেয়েদের বিয়ের ব্যাপার আছে, তাদের মাথায় একটা হেডেক চলে আসছে যে ভাই গোল্ড দেবো কি করে, এবার আমি স্বাভাবিক কিনবো কি করে। কিন্তু যদি ইকোনমির দিক থেকে আমরা দেখি যে আপনি যদি আপনার মেয়েকে আগে হলে 2022-এ 50 গ্রাম গোল্ড দিতেন, এখন যদি আপনি 25 গ্রামও দেন, আসলে কিন্তু অতটাই টাকা দিয়ে দিয়েছেন। কারণ গোল্ড অ্যাসেট, ওটা লায়াবিলিটি নয় যে আমি তো 50 গ্রাম দিতে পারলাম না, তো 25 গ্রাম দিলেও টাকা একই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা যখন সোশ্যাল সাইকোলজি দিয়ে দেখি তখন এ বাবা কম সোনা দিয়েছে, কিন্তু আমরা যখন ইকোনমিক ভ্যালু দিয়ে দেখি কত টাকার অ্যাসেট দিয়েছে। ওকে, তো সেই জন্য সমাজে একটা নেগেটিভ ব্যাপার আছে যে এ বাবা দাম বাড়ছে। তো কি দাম কমে গেলে আপনি খুশি হতেন? এটার ভ্যালু দিয়ে আমাদের বুঝতে হবে। যদিও এবার মানুষ এখন কি করবে আমি আসছি, তার আগে একটু বলে নিই সাইকোলজি অফ গোল্ড ভ্যালু যেটা বলছিলাম। গোল্ড ভ্যালুটা সাইকোলজিটা আমাদের মাথায়, যারা আমরা ইকোনমি নিয়ে পড়াশোনা করিনি তাদের মাথায় জেনারেলি ঢোকে না। কারণ গোল্ডকে আমরা জেনারেলি এনক্যাশ করতে চাই না। ভারতীয় রীতি অনুযায়ী জেনারেলি মানুষ সোনা বিক্রি করে না, খুব বিপদে না পড়লে। দরকার পড়লে সোনা বন্ধক দেয়, আবার ছাড়িয়ে নেয়, কিন্তু বিক্রি করে না। বাট ইকোনমি অনুযায়ী বেটার কি, বন্ধক না দিয়ে বিক্রি করে দাও, তোমার কাজটা মিটে গেল। কোনো বিজনেসে ইনভেস্ট করছো, ওখান থেকে আবার যখন টাকা হলো আবার কিনে নাও। কিন্তু যেহেতু গোল্ড আমাদের পরিবারে, আমাদের সভ্যতা সংস্কৃতি অনুযায়ী গিফট হিসেবে পাওয়া, তো ওর মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে থাকে। এটা তো খালি গোল্ড বার নয়, তো এটা আমাকে হয়তো আমার ঠাকুমা দিয়েছে, তো মানুষ বিক্রি করতে চায় না। ইকোনমিক দিক থেকে ওটা বেটার, বাট আমরা তো স্মৃতি নিয়েও বাঁচি। আমরা যারা ভারতীয়, আমরা যারা আবেগকে মূল্য দিই, সংস্কার আমাদের যাদের, তো মানুষ গোল্ড এনক্যাশমেন্টটা খুব ইজিলি করে না, গোল্ডটাকে রেখে দেয় ওইভাবেই। এবং যার আমাদের কাছে যদি বাড়িতে অন্য কোনো জিনিস থাকতো, যে জিনিসটার ভ্যালু এইভাবে বেড়ে গেছে, মানুষজন আনন্দে আত্মহারা হয়ে যেত এবং সেই জিনিসটাকে বিক্রি করে টাকা পয়সা বের করে বিজনেস করা, বাড়ি কেনা, গাড়ি কেনা, জমি জায়গা কেনা, যেটা ফিউচারে অ্যাসেট হয়ে যাবে, কি না কি করে ফেলতো। বাট গোল্ড, সারা পৃথিবী অবাক হয়ে যায়, মানে গোল্ড নিয়ে এরকম ফ্যাসিনেশন কেন ইন্ডিয়ানদের মধ্যে, 21,000 টন গোল্ড খালি সমাজে ছড়িয়ে রয়েছে। বাট এটা ইন্ডিয়ানরাই বোঝে এই সাইকোলজিটা। কিন্তু আসলে আপনার সাইকোলজি যাই থাক না কেন, গোল্ড হচ্ছে আপনার পরিবারের অ্যাসেট। গোল্ড জীবন মানে যুগ যুগ ধরে বহু ভারতবর্ষের বহু মানুষকে, বহু পরিবারকে সেভিয়ারের ভূমিকায় অবতীর্ণ হয়ে বাঁচিয়েছে। কখনো পরিবারে খুব বিপদ হয়ে গেছে, ভারতীয় পরিবারগুলো জেনারেলি ধুয়ে মুছে সাফ হয়ে অনেকে যায়, অনেক বিপর্যয় আসে জীবনে, কিন্তু অধিকাংশ পরিবার সেই সময় গোল্ড বের করে এবং গোল্ড দিয়ে সমস্ত আর্থিক বিপর্যয়কে সে রুখে দেয়। একদিক থেকে ভালো, অল টাইম আমাদের মাথায় গোল্ড এনক্যাশমেন্ট চলে না বলেই আমরা ওটাকে রেখে দিই, লকারে ফেলে রাখি, এবং ফাইনাল দেওয়ালে পিঠ থেকে গেলে আমরা ওই অস্ত্র বের করি এবং আমরা বেঁচে যাই। অল টাইম মাথায় এনক্যাশমেন্ট ঘুরলে হয়তো এত জমতও না গোল্ড আমাদের কাছে, বাঁচিয়ে লোকে খেতে পায় না, কষ্টে থাকে, তবু ওটাকে রেখে দেয়। তো গোল্ড সেভিয়ার। এবার আপনি ভাবুন তো, আপনার গোল্ডের দাম কমে গেলে কি আপনি খুশি হতেন? যে আপনি যে গোল্ড কিনে রেখেছেন তার ভ্যালু কমে গেছে, আপনি মেয়েকে 50 গ্রামের জায়গায় 100 গ্রাম গোল্ড দিয়ে দিয়েছেন বিয়েতে, বাট তার ভ্যালু কমতে কমতে এমন জায়গায় এসছে যেটা আপনার মেয়েকে জীবনে কোনো বিপদে সাপোর্টই দেবে না। সমাজের খালি হাততালি দিয়ে হয়ে যাবে, ও
মাথা থেকে পা অব্দি গোল্ড দিয়ে মুড়ে দিয়েছে। আসলে তো ওটা আপনি আপনার মেয়ের বিয়েতে দিচ্ছেন, আপনার মেয়ের সারা জীবনের অ্যাসেট। তোর ভ্যালুটা দেখুন, কটা দিয়েছেন সেটা নয়, ইকোনমির দিক থেকে ভাবুন। আপনার মেয়েকে সারা জীবন যে কোনো বিপদে, ভগবান না করুক, আপনার গিফটটা সাপোর্ট দেবে কি? তো আপনার ফ্যামিলিতে যে গোল্ড আছে তার ভ্যালু কমে গেলে আপনার আনন্দ কেন হবে? আরো গোল্ড কিনতে পারবো। আরে ভ্যালুই যদি কমে যাচ্ছে আপনার আরো কিনে কি হবে? তো ভ্যালু যত বাড়বে আপনার সম্পদের তখন তো আনন্দ। এই সাইকোলজিটা বোঝাতে পারলাম কিনা জানি না, ভেবে দেখবেন। এবার মানুষজন কি করবে তাহলে? আমাদের জেন জি খুব স্মার্ট, সারা পৃথিবীর জেন জিকে ভরকে দিয়ে সারা পৃথিবীতে সব ঝামেলা টামেলা চলছে। ইন্ডিয়ার জেন জি অসাধারণ। ইন্ডিয়ার জেন জি কি করেছে? ধরুন ফিউচার আমি যদি বলি, ইন্ডিয়াতে 22 ক্যারেট গোল্ড জেনারেলি চলতো। 22 ক্যারেট মানে 91.7% গোল্ড যেখানে থাকে। 100% গোল্ডের জুয়েলারি হয় না, হওয়া সম্ভব নয়, ভেঙে যাবে। 91.7%-এর সঙ্গে বাকিটা আপনাকে বিভিন্ন অন্য জিনিস মেশাতেই হবে জুয়েলারির সেফ মানে শেপ দেওয়ার জন্য, ঠিক আছে, আকার দেওয়ার জন্য। তো এবার জেনারেলি কম ক্যারেটের গোল্ড জুয়েলারি ইন্ডিয়াতে জনপ্রিয় হয়ে যাবে, কারণ মানুষ চাইবেই যে আমার মেয়েকে আমি 25 গ্রাম না 50 গ্রামই দেবো, মাথা থেকে পা অবধি সোনা পরিয়ে পাঠাবো। কথার কথা, শুধু মেয়ের বিয়ে কেন, আমার ছেলের বিয়েতে আমি আংটি দেব, ভাইয়ের বিয়েতে এটা গিফট করব, অমুকের বিয়েতে ওটা, বিয়ে কেন, যে কোনো কিছুতে গিফট করব। আবার মানুষ এটাও চাইবে না যে দাম কমে যাক, ভ্যালু কমে গেলে তো সব শেষ, আসল উদ্দেশ্যই শেষ, অ্যাসেটই আর হলো না। তো মানুষ এবার কি করবে? ইন্ডিয়ানরা গোল্ড ছেড়ে বেরোবে না। আমি 50 গ্রামই দেব। ক্যারেট লেনের মতো প্রচুর কোম্পানি গজিয়ে উঠবে, যেমন টাটার কোম্পানি ক্যারেট লেন। ক্যারেট লেন কি করে? 9 ক্যারেট থেকে শুরু করে ওদের গোল্ড শুরু হয়। তো আপনার 22 ক্যারেট গোল্ডের দাম যদি হয় আজকের দিনে 12,500 টাকা, তাহলে 11 ক্যারেট গোল্ডের দাম কত হবে? এর হাফ, 6,250 টাকা। বাট এটাও গোল্ড, এটার আপনি সেম দাম পাবেন, মানে আজ থেকে ধরুন 10 বছর পর যদি 22 ক্যারেট গোল্ডের দাম হয় 50,000 টাকা, তো আপনি 10 বছর পর এর দাম পেয়ে যাবেন 25,000 টাকা। তাহলে গোল্ডও দেওয়া হলো এবং ভ্যালুও বাড়তে থাকবে, যেটা ভারতীয়দের পক্ষে মঙ্গলজনক। কিন্তু ক্যারেটটা 22 ক্যারেটের জায়গায় 11, 14, 16, 18 এই ধরনের ক্যারেটের গোল্ড আমাদের জেনজি পছন্দ করছে। নিজের অর্নামেন্টসও হলো, শখও পূরণ হলো, বাবার টাকাও কম খরচ হলো, অল সর্টেড, ভ্যালুও হলো, অ্যাসেটও হলো। আবার হলমার্কওয়ালা পেয়েও গেলাম, সার্টিফাইড, যেখানে ইচ্ছা আমি যখন বিক্রি করব টাকাও পেয়ে যাব। জেনজি স্মার্ট ব্যবস্থা করে নিয়েছে, ইন্ডিয়ার জেনজি বলে কথা। তো এই হলো ফিউচার গোল্ড কোন দিকে যাবে। আমি যদি জাস্ট আপনাকে আর কয়েকটা পয়েন্ট বলেই ভিডিওটা এন্ড করি, 2000 থেকে 2025 এই 25 বছরে এই সেঞ্চুরিতে গোল্ড রিটার্ন দিয়েছে 9.5x, অভাবনীয়। মানে আপনার কাছে 2000 সালে যদি 1 লাখ টাকার গোল্ড থাকতো আপনার পরিবারে, আজকে সেই গোল্ডের ভ্যালু 9.5 লাখ টাকা। এতটা বেড়েছে গোল্ডের ভ্যালু। এতটা কিন্তু যে কোনো জায়গার দাম বা ফ্ল্যাটের দাম বাড়ে না। রাস্তার ধারে জায়গা হলে বাড়বে, আপনার মাঠে কোনো ধান জমি আছে, 2000 সালে যা দাম ছিল 9.5x বাড়েনি। বা অন্য যে কোনো অ্যাসেট আপনার কাছে আছে, 2000 সালে আপনি 1 লাখ টাকা ফিক্স করেছেন, জেনারেলি 12 বছরে ডবল হয় মোটামুটি। 2012-তে 2 লাখ হয়েছে, 2012-তে ওটাকে আবার পাল্টা ফিক্স করে দিলে 2024-এ 4 লাখ হবে, আর এটা 9.5 লাখ হয়ে গেছে। এই জন্য মানুষ গোল্ডে ইনভেস্টও করতে থেকেছে। এবং আর যদি আমি কয়েকটা পয়েন্ট বলে এন্ড করতে চাই এই ভিডিওটাকে, চীন এখন ইকোনমিতে একটা বিশাল বড় শক্তি, সবাই জানেন। চীনের দুটো ইম্প্যাক্ট এখানে কাজ করছে। এক হচ্ছে চীনের হাউজিং সেক্টর। চীনে তো প্রচুর মানুষজন, পপুলেশন মারাত্মক এবং ইন্ডাস্ট্রি ইত্যাদিও মারাত্মক, যার ফলে মানুষ শহরে মাইগ্রেট হয়ে গেছে। চীনের 90% লোক একটা নির্দিষ্ট দিকে থাকে, বাকি পুরো চীনে 10% লোক থাকে। তো ওগুলো হেভিলি পপুলেটেড জায়গা চীনের।
বড় বড় শহরগুলো, ওই শহরগুলোতে এমন হাইপ উঠেছিল, বিল্ডিং বিল্ডিং বিল্ডিং, সবাই প্রমোটার, বড় বড় বিল্ডিং হচ্ছে, হাই রাইজ হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, মানে একটা কালচার চলেছিল, ফ্ল্যাট, চারদিকে ফ্ল্যাট হচ্ছে, অ্যাপার্টমেন্ট হচ্ছে, বিল্ডিং হচ্ছে। লোকজন হু হু করে সেই সব অ্যাপার্টমেন্ট কিনেছিল, যেগুলোর দাম আরো বাড়বে, তখন বেচবো যদি নাও থাকি। এবার দেখা গেছে এত তৈরি হয়ে গেছে, ভাই অত লোক নেই থাকার, সাপ্লাই বেশি হয়ে গেছে, ডিমান্ড কম। মানে আপনি 1 কোটি টাকায় একটা ফ্ল্যাট কিনে রেখে দিয়েছিলেন ভবিষ্যতে সেভিংস হিসেবে, ওটার দাম হয়ে গেছে 5 বছর পর 70 লাখ টাকা, আপনার টাকা ডুবে গেছে। এইবার মানুষ কিসে ইনভেস্ট করে রাখবে বলুন তো? জমি, ফ্ল্যাট, শেয়ার মার্কেট, ব্যাংক, গোল্ড, এই 5-6টা জায়গায় তো সাধারণ মানুষ ইনভেস্ট করে। এই হচ্ছে জমি বা ফ্ল্যাটের অবস্থা। চীনের কথা বলছি, তো হলো না। ব্যাংকে আজকালকার মানুষ খুব কম ইনভেস্ট করে, কিছু টাকা রেখে দেয় সেফ ইনভেস্টমেন্ট হিসেবে, কারণ ব্যাংকের রিটার্ন খুব খারাপ, 6-7% সব সময়। চীনের শেয়ার মার্কেটের অবস্থা ইন্ডিয়ার মতো ভালো নয়, সাংহাই মার্কেট 5% রিটার্ন দিয়েছে। তো মানুষের আর কি পড়ে থাকে? মানুষ কিসে ইনভেস্ট করবে? আর সবাই তো আর বিজনেসম্যান হবে না যে সবাই নিজের বিজনেস তৈরি করবে। পড়ে থাকে একটাই অপশন, চীনের লোকের কাছে গোল্ড। চীনের লোক হুলিয়ে গোল্ড কিনছে, যেই হুলিয়ে গোল্ড কিনবে মানে ডিমান্ড আরো বাড়ছে, সাপ্লাই তো লিমিটেড। ইন্ডিয়া তো আগে থেকেই আছে, ইন্ডিয়াতে তো গোল্ড কালচার, চীনে কালচার ছিল না, ওরা ইনভেস্টমেন্ট করছে বুদ্ধি করে, ইকোনমির দিক থেকে। ওদের কাছে স্মৃতিফৃতি ইত্যাদি নয়, গিফট নয়। চীনের স্টক মার্কেটের কথা বললাম, যেটা মারাত্মক, মানে মারাত্মক না, বাট ইন্ডিয়ার থেকে অনেকটা ডাউন। ইন্ডিয়াতে যতটা স্টক মার্কেট রিটার্ন পাওয়া যায়, চীনে পাওয়া যাচ্ছে না, কারণ বিজনেস ডাউন চলছে, ইকোনমিক মন্দা চলছে চীনে। মানুষ সেফ ইনভেস্টমেন্ট হিসেবে গোল্ডে যাচ্ছে। ইন্ডিয়াতে একটা গন্ডগোল হয়েছে, গোল্ডের দাম ভবিষ্যতে আরো বাড়বে এটা অ্যাজিউম করে মানুষ আগে আগে পারচেস করছে। এই 2-3 বছর পর মেয়ের বিয়ে, সম্বন্ধ দেখাশোনা চলছে, বা কাউকে পছন্দ করা আছে, 3 বছর পর বিয়ে হবে, তখন আরো বেড়ে যাবে। কিনে রাখো কিনে রাখো, এখন থেকে প্রত্যেক 3 মাসে একটা করে কিছু হাতের, কানের, নাকের করতে থাকো। আরো সবাই প্রি পারচেস করছে, মানে আরো ডিমান্ড বাড়ছে, ভয়ের আরো দাম বাড়ছে। এবং যাদের কাছে গোল্ড আছে তারা কেউ মার্কেটে গিয়ে বিক্রি করে দিচ্ছে না, খুব বিপদে মানুষ না পড়লে। কারণ ওই ইন্ডিয়ানদের সেন্টিমেন্ট বললাম, স্মৃতি, এটা এক্ষুনি বিক্রি করে গাড়ি কিনে নেবো, ফ্ল্যাট কিনে নেবো, বিজনেস করব, খুব কম করে ইন্ডিয়ানরা। এবং যারা ইকোনমিক দিক থেকে ভাবে, তারাও হোল্ডিং ছাড়ছে না, ভাই আরো দাম বাড়বে, এখন বেচে লাভ নেই, কমাস পর বেচবো, বেশি দাম পাবো। তো যার ফলে মার্কেটে গোল্ডের আরো টান পড়ছে, আরো দাম বাড়ছে। এবং সাপ্লাই তো আগে বলেই দিয়েছি যে ফিক্সড। তবে জেনজি এরা আবার কি করছে? এরা সোনা কিনছে না দোকানে গিয়ে, এরা ব্যাংক থেকে গোল্ড বন্ড কিনে নিচ্ছে, যেটাকে বলে ডিজিটাল গোল্ড। যে গোল্ডের যেমন যেমন দাম বাড়বে এটারও দাম বাড়বে, কিন্তু আপনার কাছে একটা কাগজ থাকবে, সেখানে লেখা থাকবে 5 গ্রাম গোল্ড আপনি কিনেছেন, 5 গ্রামের কোনো জিনিস থাকবে না। তো এই হলো টোটাল ব্যাপারটা। গোল্ডের দাম কেন বাড়ছে, কি কি ফ্যাক্টরে দাম বাড়া ইন্ডিয়ান সাধারণ মানুষের জন্য ভালো না খারাপ ইকোনমির দিক থেকে? এই মুহূর্তে মানুষের হাতে টাকা কম, কিন্তু ইন্ডিয়ানরা তো গোল্ড গিফটই করে সব সময়, সব জায়গায়, মানে বিয়ে বা কাছের মানুষের কিছু অনুষ্ঠানে। সেক্ষেত্রে কম ক্যারেটের যে গোল্ড আবিষ্কার হয়ে গেছে, এবং জেনজি যেদিকে ঢুকে যাচ্ছে, এবং গোল্ড সব সময় সেই সেভিয়ারের ভূমিকা পালন করেছে। গোল্ডকে আমাদের প্রণাম জানানো উচিত ইন্ডিয়ানদের এই মানসিকতার জন্যই, যে আমরা গোল্ড সবসময় বেচবো না, এটা আলটিমেট শেষ অপশন। কিন্তু ইন্ডিয়ান সাধারণ ফ্যামিলিতেও মোটামুটি যেটুকু গোল্ড আছে, ছোটখাটো যে কোনো বিপর্যয়কে তারা ওই শেষ অপশন বের করে রুখে দিতে পারে। আশা করি গোল্ড নিয়ে আপনাদেরকে অনেকটা ক্ল্যারিটি দিতে পারলাম। থ্যাংক ইউ সকলকে। আগামীকাল থেকে আবার আমাদের স্কিল বাংলা চ্যানেলে শুরু হয়ে যাবে জিওপলিটিক্যাল সমস্ত আপডেটের ভিডিও।